নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বারবার কথা বলার চেষ্টা করছি সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে, যারা পুরো নির্বাচনকালীন সময়ে খুব কাছ থেকে বাংলাদেশের নির্বাচনকে পর্যবেক্ষণ করছেন। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির, স্বাগত আপনাকে, এবং একই সাথে কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে এরকম একটি সময়ে আপনার ব্যস্ততার মধ্য দিয়েও যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন। প্রিয় দর্শক, নির্বাচনকালীন সময়ে আমরা নিয়মিত এবং সার্বক্ষণিক চেষ্টা করব আপনাদের সাথে সরাসরি যুক্ত থেকে নির্বাচনের পরিস্থিতি আপনাদেরকে জানানোর। কি দেখছেন সার্বিক পরিস্থিতি? ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের দেশের সমস্ত জনগণকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অন্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। ভাই, এই নির্বাচন হচ্ছে একটা রক্তের নির্বাচন, এখনো রক্তের দাগ শুকায়নি। 24-এর এই মহা একটা বিপ্লবের মধ্যে দিয়ে দেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে সোচ্চার হয়েছে, যে সোচ্চারের আন্দোলন, আমাদের আজাদির আন্দোলন, যেটা হাদির রক্ত দিয়ে আবার স্নাত হয়েছে, সেই বিপ্লবকে ধারণ করে আমরা আগামীকালকে একটি নতুন সূর্যোদয় দেখব। কিন্তু প্রচন্ড হতাশা বলবো না, প্রচন্ড কি বলবো, বিরক্ত, লজ্জিত যে এই জাতির সবাইকে নিয়ে আমরা যে জাতি গঠন করতে চাচ্ছি, তাদের মধ্যে নির্লজ্জের মতো ঠিক আবার আর সেই 2008, 2013, 2018 প্রতিধ্বনি দেখতে পাচ্ছি। যে এসপি সাহেব আজকে নির্লজ্জের মতো আবার সে কি করলেন, আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এখনো তাকে কেন রিমুভ করা হয়নি। সে 3 দিন আগে একটা পার্টির চেয়ারম্যানের সাথে কিভাবে দুপুর বেলা লাঞ্চ করে, সে শপথ ভঙ্গ করছে, সে কি রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করছে এএসপি। এর কাছে কি ব্যারিস্টার শাহরিয়ার, উনি একজন প্রশাসনিক কর্মকর্তা, তিনি কারোর সাথে মধ্যাহ্ন ভোজে মানে অংশ নিতেই পারেন, দুপুরে লাঞ্চ করতে পারেন। সেটা যদি বেআইনি হয়, সেটি যদি বেআইনি হয়, তাহলে সেই ঘটনার এত পরে এসে যখন জামাতের একজন জেলা আমিরকে তিনি নগদ অর্থ সহ ধরলেন, তারপরে কেন তার এই মধ্যাহ্ন ভোজ নিয়ে আপনারা প্রতিবাদ করছেন, তাকে উইথড্র করার কথা বলছেন? মধ্যাহ্নভোজ পরবর্তীতে আসলে আপনাদের কোনো বক্তব্য আমরা পাইনি কেন? এই কিছু জিনিস আছে, যে যেমন আপনাকে একটা জিনিস বলি, কিছু লোকের হাত আছে খুব লম্বা, তার মধ্যে একজন সাংবাদিক আছেন যে মিনিটের মধ্যে সবকিছু বের করতে পারেন, আর আমরা সাধারণ মানুষ তো মিনিটের মধ্যে সব বের করতে পারি না। আপনি মিনিটের মধ্যে একটা এয়ারপোর্টের ইনসাইডের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আপনি কয়েক মিনিটের মধ্যে বের করে ফেলতে পারতেছেন, তার মানে আপনার হাত কত লম্বা। আমরা সাধারণ মানুষ এই সিসিটিভির ফুটেজ একমাত্র আইন রক্ষাকারী বাহিনী ছাড়া আপনি তথ্য অধিকার আইনে অ্যাপ্লিকেশন করলে, সে অ্যাপ্লিকেশন কনসিডার হলে আপনি পাবেন, 1 মিনিটের মধ্যে সেটা বের হয়ে যায়। তার কি হয়েছে, ইনকাম ট্যাক্স, একটা মানুষের ব্যক্তিগত ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করা আছে, সেটা কয়েক সেকেন্ডের মধ্যে একজন সাংবাদিক বের করতে পারে। আমাদের হাত অত লম্বা না। যারা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত, আমি একদম নাম ধরতে, সায়েদ সাহেব হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারের সাথে জড়িত, সে কয়েক মিনিটের মধ্যে এগুলো করে ফেলতে পারতেছে, এবং সে এজেন্ডা নিয়ে নামছে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে। তো আপনি যে কথা বললেন, আমরা এই পুলিশের এটা পেতে তো আমাদের সময় লাগছে। একই জিনিসের জন্য একই অপরাধে জামাতের লোকদেরকে আপনি 2 বছরের জেল দিচ্ছেন, আর বিএনপির লোককে জরিমানা করে ছেড়ে দিচ্ছেন। এটা তো 2008-এর ব্যাপার রে ভাই, 2008-এ তো এই কাজই করছে। এই কাজটা কেন প্রশাসন করতেছে? এটাই কি ছিল আমাদের স্পিরিট? সো এই তারপরে দেখেন, সারাদিন যদি আপনি বক্তব্যগুলো শোনেন, আপনি আমি জানি না বিএনপি কেন এই কাজগুলো এই শেষ মুহূর্তে করতেছে এবং কেন করতে চাচ্ছে। তারা কি চাচ্ছে না একটা ইলেকশন ভালো হোক? তারা কি জুলাই সনদে হয়তো না চায়, ভালো কথা, কিন্তু এদেশকে তারা কি ধারণ করতে চায় কিনা আপনি দেখেন সারাদিনের। দেখেন এইটা, দেখেন তাহলে কি বললো, আমি যা বলবো তাই আল্লাহর হুকুম। দেখেন তারপরে দেখেন কি বলতেছে। আমি যদি একটু আপনাকে এখানে একটু থামাই, মানে আপনি যে অভিযোগের কথাগুলো বলছেন, মানে জামাতের পক্ষ থেকেও তো আমরা এই ধরনের বিভিন্ন মানে আপত্তিকর বক্তব্য পুরো নির্বাচনকালীন সময়ে প্রচারণায় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। যদি আপনার ঘটনাটাকেও যদি একটু তুলে আনি আবারও,
আপনিও যেখানে মানে সরাসরি টাকা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, মানে এই ধরনের ঘটনাগুলো কি নির্বাচনের পুরো প্রক্রিয়াকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করছে কিনা? আমি গেছি আমার নিজের, আমি কোন দলের হয়েও আমি কোন জায়গায় যাইনি। তারপরেও বড় কথা দেখেন, আমি আরো অবাক হলাম। ওই ওই মানে মানুষটা নিজে যখন স্টেটমেন্ট দিলেন যে আমি তার সাথে এই ধরনের কোনো কিছুই হয়নি, তারপরেও কি করলেন দেখেন। আপনি একটা জিনিস আমাকে ব্যবসার পরিবেশ দেখে উনি আমার 1000 টাকা হেল্প করছে। না আমি বুট বিক্রি করতাম, বুট কি বেচার জিনিস নাকি? আমি পান সিগারেট বেশি। এই যে সামনে পনিরের দোকানের সামনে আমার দেখা হয়েছে, দেখা হওয়ার পরে আমার দিন গেলো যে কাকা আপনি কি করেন? আমি কই স্যার এই যে ব্যবসা করি। কই ব্যবসা চলতে গেল? আমি কই স্যার ব্যবসা বেশি ভালো চলে না। কেরে নতুন সরকার গঠন করলে তৈরি যদি ব্যবসা একটু ভালো চলে, কেরে অন্ত মনে হয় রাস্তা নামলে সাদা বা ছিনতাইকারী ভয়টায়, এর লাগি ব্যবসা ভালো চলে না। পরে আমার উনি জিঙ্গাইছে আচ্ছা তো বাবা থেকে দোয়া করেন, আমার কইছে যে এই দুনিয়ায় বাঁচবেন কয়দিন না এই দুনিয়ায় বাঁচবেন কয়দিন? আমি কই এই দুনিয়ায় বাঁচতাম বেশি দিন, এই দুনিয়ায় থাকতাম বেশি দিন। আমরা এই বক্তব্য ইতিমধ্যে দেখেছি। দেখেন আপনি একটা জিনিস দেখেন, একটা লোক বলতেছে, একটা লোক সিগারেট বিক্রি করে ফেরি করে, সারাদিন বিক্রি হয়নি, চাঁদাবাজদের অত্যাচার দেখেন ওই লোকটার কাছে, তার কাছে ওই লোকটাই স্টেটমেন্ট দিচ্ছে। আমি তার সাথে কোনো ভোটের কোনো কথাই বলিনি। একটা লোকের সাথে আপনি একটা জিনিস কি, ইলেকশনের সময় তাহলে কি আমরা কাউকে সাহায্য করবো না? আপনি একটা জিনিস বলেন, আপনি একটা লোক যদি গেলেন ইলেকশনের সময় ক্যাম্পেইন করতেই গেছেন, দুটা লোক না খেয়ে আছে শুনলেন, কি করবেন আপনি? আল্লাহ তো আমাদেরকে দিচ্ছেন ভাই, তাহলে আমার মানবতাটাকে আমি ইলেকশনের জন্য হোল্ড করে রাখবো? আচ্ছা গেল। আমরা বলতেছি ভোট বিপ্লব হবে, এইসব করে কোনো লাভ হবে না ইনশাল্লাহ। কি কারণে? 24 থেকে আমরা কি নিছি? অভিজ্ঞতা নিছি। 24 মিডিয়ায় একই কাজ করছে। ভোট বিপ্লবের ক্ষেত্রে জামাতের আপনি যেহেতু জামাতের মানে দলীয় মুখপাত্র ঠিক নন, তবে জামাতকে আপনি করেন, যে আপনি সমর্থন করেন। জামাতের সম্ভাবনা কতটুকু দেখছেন? জামাতের এই ভোট বিপ্লবের মানে সম্ভাবনা আসলে কতটুকু আপনার কাছে কি মনে হয়? আমি একটা উদাহরণ দিই। ভোট বিপ্লব হবে কি হবে না জানি না, দুইটা জিনিস আমাদের। একটা হচ্ছে আপনি খালি তুলনা করে দেখেন, বিএনপির সম্মানিত চেয়ারম্যান একদিন মাত্র হা ভোটের পক্ষে কথা বলছে, একদিন, তার পুরা নির্বাচনী সফরে। আর আমিরে জামাত প্রতিটা জায়গায় গিয়ে বলতেছে হা মানে আজাদি, না মানে গোলামি। সো জুলাই সনদকে কারা ধারণ করতেছে। এবার আর একটা দেখেন, শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধাতে একটা মিটিং এ গেছিল, তার মিটিং জনসভায় সমস্ত লোক চিৎকার করে স্লোগান দিচ্ছে দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা। উনি তো জাতীয় পার্টির লোক, ওনার মার্কাও দাঁড়িপাল্লা না, উনি সেটা বক্তৃতাই দিতে পারেননি। আজকে ট্রেনে বাসে সব জায়গায় যদি মানুষ যেটা বলতেছে জয় দেওয়ার মালিক তো আল্লাহ, আমরা হচ্ছে আমরা কি করতে পারি? দাওয়াত দিতে পারি। সো সারা দেশে দাঁড়িপাল্লার এই জোয়ারকে আপনি এই অবস্থায় দেখে একটা দায়িত্বশীল দায়িত্ব পালন না করে আপনি কেন দ্বিচারিতা করতেছে প্রশাসন? আপনি একটা জিনিস দেখেন, আজকে ইলেকশন কমিশনের সেক্রেটারি শাহরিয়ার, আপনি মিডিয়ার বিরুদ্ধে যে মানে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুললেন, আপনি একই সাথে প্রশাসনের বিরুদ্ধেও একই অভিযোগ আনছেন। আপনার কাছে কি কোনো কারণে মনে হয় যে নির্বাচন মানে পুরোপুরি নিরপেক্ষ হবে না, বা সেটি আসলে মানে নিরপেক্ষ হবে? আমি কেন বিশ্বাস করতেছি দেখেন, আমাদের মহান সেনাবাহিনী যেখানে যেখানে সেনাবাহিনী যাচ্ছে সঙ্গে সঙ্গে এক্সপোজড হয়ে যাচ্ছে। সো সেনাবাহিনী চাচ্ছে, মাননীয় সেনাপ্রধান যে কথা বলছে যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, কোন দলের প্রতি পক্ষপাতিত্ব হবে না, এই জিনিসটা আমরা মাঠে অলরেডি দেখতেছি। সেই কারণে 2008-এর মতো জামাতের সব কর্মীকে ওই জেলে ভরা, বা সেই সময় বিএনপির কর্মীদেরকে জেলে ভরা, সেই কাজটা এখন পারতেছে না প্রশাসন, কারণ আর্মির এই ভূমিকা। সো আমরা তাই আর্মি যে ভূমিকাটা নিছে, ওই ভূমিকাটা সিভিল প্রশাসন এবং মিডিয়া নেই। আমাদের এই অনুষ্ঠানে অতিথি ফারজানা শারমিন পুতুলেই মাত্র যেটি বলে গেলেন যে তিনিও আমাদের অনুষ্ঠান থেকে বের হয়ে তিনি সেনাবাহিনীর সাথে যোগাযোগ শুরু করেছেন, তার আসনে যেই অসঙ্গতিগুলো তিনি দেখছেন আসলে। আপনার কাছে কি মনে হয় যে মানে এই যে উনি যে অভিযোগটি করলেন প্রিজাইডিং অফিসারদের আগের রাতেই কাগজে সই করা, কিংবা এই যে প্রশাসনের সেখানকার যে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তিনি করলেন, এতে করে আপনারা নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন কিনা? আপনাদের কাছে কি মনে হয় এই অভিযোগের ভিত্তিতে কি মনে হয়? এই কাজটা দেখেন,
উনি বলছে, আমি একটা জিনিস আপনাকে একটা ফটোকার্ড দেখাই, হি ইজ এ ভেরি ফেভারিট টু মি। সে কি লিখতেছে, নির্বাচনের পর সাংবাদিকতা ছেড়ে দিব, আমি চাই না আমার সন্তানকে কেউ দালালের বাচ্চা বলুক। আপনি একটা জিনিস দেখেন যে সারা দেশের প্রশাসন কোন জায়গায় বাংলাদেশ জামাত ইসলামকে কোথাও, আমরা তো ফেভার চাই না ভাই, আমরা তো ফ্রি ফেয়ার ইলেকশন চাই। বা আমিরে জামাত আজকের রাতের নাম কি দিয়েছে জানেন? লাইলাতুল গুজব। মানে এত গুজব ছড়াচ্ছেন আপনি, একটা জিনিস, এই গুজবগুলো কে ছড়াচ্ছে এবং কেন টিভিতে এক পেতা হয়ে খালি, আপনি দেখেন টিভির স্ক্রলে যত মেইন স্ট্রিম টিভি আছে খালি জামাতকে নিয়ে তাদের চিন্তা, সমস্ত অতিথিদেরকে নিয়ে টক শোয়ে। কেন বিএনপির কথা কেন বলা হচ্ছে না? আজকে আমি একটু আগে দিছি, সময় টিভি যা বিএনপির মিডিয়া সেল বলতেছে হুবহু একই জিনিস সময় টিভিতে ট্রল হচ্ছে। তার মানে সময় টিভি এবং বিএনপির মিডিয়া সেলের মধ্যে কোনো পার্থক্য নাই? তাহলে সময় টিভি আসলে বিএনপির মিডিয়া সেল? এই অবস্থা হবে। কিন্তু জনগণকে দেখেন, আরো একটা কনস্পিরেসি দেখেন কি বলতেছে। সকালবেলা কি শুনলাম যে লম্বা লাইন হবে, বিএনপি সকালবেলা যে লম্বা লাইন থাকবে তারা আস্তে আস্তে ভোট দিবে যাতে 7টার মধ্যে মানুষ ভোট দিতে না পারে। কেন ভাই বিএনপি তুমি এই কাজগুলো করতেছো? জামাত ইসলামের কথা বললেন, একটা জায়গায় দেখান তো জামাত ইসলাম সবাই কি আসলো, একটা জায়গায় নারায়ণগঞ্জে, সেখানকার প্রিজাইডিং অফিসার বলছে এরকম কিছু হয়নি, সমস্ত রিটার্নিং এর যারা পোলিং অফিসার সে একজন স্কুলের হেডমাস্টার। সো কিভাবে একই সংবাদকে কিভাবে মিডিয়া ফ্রেম আউট করে জামাতের বিপক্ষে নিয়ে যেতে চাচ্ছে? এইভাবে কি আপনি ফ্রি ফেয়ার ইলেকশন? আপনি যে লাইলাতুল মানে গুজবের কথা বললেন জামাতের আমিরকে উদ্ধৃত করে, মানে এই গুজবের মানে এই প্রোপাগান্ডায় আপনার কি মনে হয়, আপনাদের যে বারবার আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ আসে জামাতের বট বাহিনী কিংবা আপনাদের যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা খুবই সক্রিয় ভূমিকা রাখছে, তারা কি আসলে এটির সাথে কোনোভাবে যুক্ত নাই কিনা? মানে তারা কি আসলে পুরোপুরি, যদি আমাদের বট বাহিনী থাকতো ভাই, আমরা যদি এরকম হতাম তাহলে মিডিয়া, মেইন মিডিয়ার একটা চ্যানেল না, যমুনা, যুগান্তর, সময়, আপনি বাংলা ভিশন, আর টিভি, কোন জায়গাটাতে জামাতকে নিয়ে অ্যাসাসিনেট করা হচ্ছে না? আজকে যদি আমার বট বাহিনী থাকতে দেয়, একটু আগে আমাকে নিয়ে ফেক নিউজ করেছে, আমি নাকি বলছি যে কি কেউ ভোট দিতে গেলে সে যে মৃত্যুবরণ করে শহীদ হয়ে যাবে, এরকম কোনো কথা আমি বলিনি, চ্যালেঞ্জ দিয়ে বললাম। তার মানে কি বট বাহিনী হচ্ছে কার? এই যে আমাদেরকে ন্যারেটিভটা তৈরি করেছে, জামাতে ইসলাম কি সে বিশ্বাস করে? কোরআন ও সুন্নাহই বিশ্বাস করে। মিথ্যা কথা বলা কি জামাত ইসলাম এটা কোনোদিন বরদাস্ত করবে? আর জামাতের একটা নেতার দেখেন যে স্টেটমেন্টের মধ্যে মিথ্যা আছে, ছলনা আছে, আমরা তো যেটা প্রকাশ্যে বিশ্বাস করি। আপনি যে ভোট বিপ্লবের মানে সম্ভাবনার কথা বললেন, সেই সম্ভাবনায় ভোটারদের ভোট মানে শান্তিপূর্ণভাবে তাদেরকে ভোট দিতে নিশ্চিত করা, সেটিও নিশ্চিত দলীয়ভাবে জামাতের একটি বড় দায়িত্বের জায়গা। একই সাথে নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন তাদের নিরাপত্তা সহ তাদের যারা ভোটার রয়েছেন তাদেরকেও আসলে সুরক্ষিত রাখা, এটিও তাদের দায়িত্বের বাইরে নয় নিশ্চয়ই। আমরা দেখলাম ঝালকাঠিতে এনসিপি ডাক্তার মিতুর সবাই মিলে জামাত ইসলাম দায়িত্ব পালন করলেন। জি জি যে হামলা হলো, আপনার কি মনে হয় যে আপনারা আপনাদের প্রার্থীদের মানে নিরাপত্তা দিতে ব্যর্থ কোনোভাবে? আপনারা আসলে সেই নিরাপত্তা দিতে পারছেন না? সংযমের পরিচয় দিচ্ছি। শুনেন, সবসময় জামাত ইসলামকে এলিগেশন করা হলো জামাত ইসলাম ইলেকশন চায় না। দেখেন সেদিন যখন গুলি করা হলো হাদি মঞ্চের এই ছেলেগুলোকে, কারা সুপরিকল্পিত ভাবে চাইছিল জামাত মাঠে নামো এবং এটাকে পুঁজি করে ইলেকশনকে কি করে ভন্ডুল করতে চাওয়া হোক। আজকে একই কাজ করা হচ্ছে। এই যে রাতের ভোট করার চেষ্টা করলে একটু আগে জানা গেল ইশরাক ভোট কেন্দ্র দখল করতে লাগছিল, মহান সেনাবাহিনী সেটাকে কি করে দিয়েছে, বানচাল করে দিয়েছে। সেখানে জামাত স্থানীয় লোকজন সেটাকে কি করছে, প্রোটেক্ট করছে। আজকে মৃত্যুর এখানে আজকে যদি বাংলাদেশ জামাতে ইসলাম রাস্তা দখল করতে যায়, এই একটু পরে আসবে জামাত কি চায়, সমস্ত ভোট সেন্টার দখল করে নিচ্ছে, জামাত ভোট চায় না। আমাদেরকে সংযম করতে হচ্ছে জনগণের বৃহত্তর স্বার্থে। এটাকে দুর্বলতা ভাবলে বাংলাদেশ জামাত ইসলাম তারা ভুল করবে।